ফিলিং স্টেশনে কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে এলো আরও 2 জাহাজ ডিজেল। অন্তত 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। সংকটকালে আমরা তেল নেওয়ার জন্য রাত 3টার সময় আসছি। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। চাহিদা মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চাইল বাংলাদেশ। সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময়ে যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোয় বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। থামছেই না মব সন্ত্রাস, 3 মাসে প্রাণহানি প্রায় অর্ধশত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টা। কুষ্টিয়া সহ সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। এবং লোহিত সাগর বন্ধে ইরানি হুমকির পর হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ থেকে সরলেন ট্রাম্প। 2 দিনের মধ্যে ইসলামাবাদে আবারও শান্তি আলোচনা। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে কেটে যাচ্ছে আধা বেলা। পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী 2টি জাহাজ। আর জ্বালানি বিভাগ বলছে পর্যাপ্ত মজুদ থাকায় অন্তত 2 মাস সংকট হবে না। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি কমিয়ে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে। কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালেই এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সমগত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বলেন অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান যুদ্ধের প্রভাবে দেশেও বাড়াতে হতে পারে জ্বালানি পণ্যের দাম। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্ল্যাটফর্ম এজেকের কাছে $200 কোটি চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন সরকার প্রধান। পরে সম্মেলনের বিস্তারিত জানিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কার্যত অচল হরমুজ প্রণালী, ভেঙে পড়েছে জ্বালানি পণ্যের সরবরাহ ব্যবস্থা, বিশ্বজুড়ে প্রকট হচ্ছে তেল গ্যাসের সংকট, ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি অ্যাজেক প্লাস অনলাইন সামিট। বুধবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। ঢাকার পক্ষে অ্যাজেক প্লাস সম্মেলনে সংসদ সচিবালয়ের দফতর থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামিটের বিস্তারিত জানিয়ে ব্রিফ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রয়োজন। অংশীজনদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, ওখানে আমরা কাজ গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল ওয়ার্ক। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় অ্যাজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে এর কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ধুঁকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয় বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইমের প্রকাশিত বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে লিডার্স ক্যাটাগরিতে 16তম স্থানে রয়েছেন তিনি। বুধবার প্রকাশিত এই তালিকায় নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সাময়িকীটি তাদের প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরে রাষ্ট্র সংস্কারে তার দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ আগামীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। থামছেই না মব সন্ত্রাস। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষকরা মনে করেন
বিগত সময়ের এমন অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় সহ নানা কারণে এখনো মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা। মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন আর নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানবো ফারুক ভাই রবিনের কাছে। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সন্ত্রাস থেকে হয়তো মুক্তি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে দরবার শরীফে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, যার মধ্যে গত মাসে মব সহিংসতার 25 ঘটনায় নিহত হন 13 জন। এতে প্রশ্ন উঠছে, আবারও কি মাথা ছাড়া দিয়ে উঠছে মব ভায়োলেন্স, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধের? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন মব সন্ত্রাস রুখতে প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে, জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে, ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে নিহত হন 128 জন। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস প্রশ্রয় দেয়ায় উৎসাহিত হয়েছে অনেকে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান আরও বলেছেন, সেই সময়ের সব ঘটনা খতিয়ে দেখা হবে। কুষ্টিয়া দরবার শরীফে ঘোষণা দিয়ে হামলা করে একজনকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেছেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতাও খতিয়ে দেখা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে ছড়িয়ে পড়ে মব সন্ত্রাস। টার্গেট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘিরে উন্মত্ততায় মেতে ওঠে সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল গোষ্ঠী। বুধবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পিতভাবে মব তৈরি ও প্রশ্রয় দেওয়া হয়। এই কারণে মব সন্ত্রাসে উৎসাহিত হয়েছে অনেকে। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। প্রত্যেকটা পরিকল্পনা করে উস্কে দিয়ে করা হয়েছে। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। সম্প্রতি ঘোষণা দিয়ে কুষ্টিয়ার দরবার শরীফে আক্রমণ করে উগ্রবাদীরা। পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পীর পরিচয় দেয়া এক ব্যক্তিকে। এ ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখছে সরকার। কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো? অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরিও দেখা হচ্ছে, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালার ভিত্তিতে আইনজীবী প্যানেল তৈরি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমরা আইনজীবী প্যানেলের তৈরির কাজ শুরু হয়ে গেছে, এটার জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা। শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউর। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে
প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিলাম, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবে মাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা ওই যে একটু খাইবো ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন, যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত, হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন, এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে, এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে, সমন্বিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারব। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা সহ র্যাবে দায়িত্ব পালনের সময় বিচার বহির্ভূত হত্যা মামলায় আসামি করা হতে পারে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1000 মামলার কপি তদন্ত অবস্থায় জমা পড়েছে বলে জানান তিনি। চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি, এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। একটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে গেলে সেটা আরেকটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে যাবেন, এটার তো কোনো অর্থ হতে পারে না। রাজধানীর বনানী কাঁচা বাজারের পাশে 12 নম্বর সড়কের বহুতল ভবনে আগুন ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে 11তলা ভবনের 9তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন 8ম এবং 10ম তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই ভবন থেকে নিরাপদে সবাই বের হয়ে যায়। রাত 8:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এই ভবনের 9 এবং 10 তলায় আগুন ছিল। আমরা এসে তাৎক্ষণিক আমাদের ইনসাইড এবং আউটসাইড 2 দিক থেকেই আমরা অগ্নি নির্বাপনের চেষ্টা করি। তো আমরা চেষ্টা করে আমরা 8:30টার সময়, 8:15টার সময়, 8:15, 8:15টার সময় আমরা আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। এরপরে আমাদের সম্পূর্ণ নির্বাপন করতে আরো কিছু সময় লাগবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।